স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। আগামী 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এমন নির্দেশনা দেন তিনি। নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল? আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, একজন দুজন হয়তো ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। ফলে বর্জ্য অপসারণ, মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থাপনা সহ অনেক কাজই বন্ধ আছে। দৈনিক কাজ করা কর্মীদের বেতন ভাতা দিতেও বেগ পেতে হচ্ছে। মেয়রদের কাজে যোগদানের সময় সম্পর্কে কিছুই জানা যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই এমপি মন্ত্রীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। এছাড়া আওয়ামী ঘরানার কর্মকর্তারাও কোনো ছুটি ছাড়াই নগর ভবনে যাচ্ছেন না। তারা কোথায় আছেন জানেন না সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও। আমরা তাই চলে যাই, কখন আসে কখন যায়, ওটা ভিতরে যান, কথা বলেন। ওনার পিএ আছে, ওনার সাথে কথা বলেন। ছুটিতে ছিলাম বলতে না, আমরা ছুটিতে ছিলাম না, আমরা তো অফিস করতেছি। এটা আমি আসলে বলতে পারবো না কবে দেখেছি। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র সবশেষ অফিস করেছেন 1 আগস্ট। 1 তারিখ জি 1 তারিখ সর্বশেষ 1 তারিখে মেয়র সাহেবকে দেখেছি। জি। তারপর ওই দিনেই হচ্ছে স্যার লাস্ট অফিস করছে, এরপর তো আসেনি, বৃহস্পতিবারই লাস্ট। মেয়রের অনুপস্থিতিতে বর্জ্য অপসারণ, মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থাপনা সহ অনেক কাজই বন্ধ হয়ে আছে। দুর্ভোগে পড়েছে দৈনিক কাজ করা কর্মীরাও। এইসব বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। কথা বলতে অসম্মতি জানান নগর ভবনের সচিবও। গুলিস্তান নগর ভবনে গিয়েও দেখা যায় দীর্ঘদিন যারা নগর ভবন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নানাভাবে বিতর্কিত, তারা অফিস খোলার পরও আসছেন না। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে ফের মেট্রো রেলের চলাচল শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এ উদ্যোগ নিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে ওই 2 স্টেশনে ট্রেন থামবে না। এরই মধ্যে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখা হচ্ছে। পরীক্ষামূলকভাবে মঙ্গলবার যাত্রীবিহীন ট্রেন পরিচালনা শুরু হতে পারে। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় কিছু দুর্বৃত্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন দুটিতে ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে 18 জুলাই মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজধানী ঢাকার দেয়াল এখন নানা স্লোগান, জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিচ্ছবি যেন। দেয়ালে আঁকা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের গ্রাফিতি, রয়েছে ছাত্র জনতার আন্দোলনের স্মৃতি, তবে তা তুলে ধরা হয়েছে নান্দনিকতায়। রাজধানীর দেয়ালগুলো যেন এখন এক একটি ক্যানভাস, বাহারি রং আর তুলির আঁচড়ে রঙিন বেশিরভাগ দেয়াল। সড়কের পাশে থাকা দেয়াল ও সড়ক বিভাজক বর্ণিল বিজয়ের উল্লাসে। এভাবেই দেয়ালে আগামীর বাংলাদেশের স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলন চলাকালে দেয়ালে লেখা অশোভন উক্তি ও রাজনৈতিক স্লোগান মুছে আঁকছেন শিল্পকর্ম, লিখছেন দেশ সংস্কারের অভিনব সব স্লোগান। যে রংটা দিয়ে হচ্ছে আমি আগে আমার নিজের বাসায় আমার খাতায় আমার ঘরে রং করতাম, সেটা এখন আমি আমার দেশের জন্য করছি। আগের কত কথা ছিল, তারপরে আমরা সবকিছু এগুলা রং করে মুছে সবকিছু পরিষ্কার করে এখন এই দেয়ালকে একটা নতুন রূপে
দেওয়ার চেষ্টা করছি আর কি। কেউ কেউ বিবর্ণ অতীত মুছে জীর্ণ দেয়ালে আঁকছেন গ্রাফিতি। যত সুন্দরভাবে ফুটানো যায় আমরা তত আমাদের চেষ্টা করে যাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আমাদের তরুণ জেনারেশনরা শিখবে, দেখবে। দেয়ালে দেয়ালে আমরা মানুষের যে বৈষম্যগুলা দূর করানোর জন্য আমরা এই লেখাগুলো লিখছি। ছাত্র জনতার আন্দোলনে রক্ত ঝরেছে অনেক শিক্ষার্থীর। তাদের অবদান তুলে ধরতে আঁকছেন কেউ কেউ। আমি নিজেও আন্দোলনে গিয়েছি, তো আমাদের যে চিত্রটা ফুটে উঠেছে সেটাই আমি এখানে তুলে ধরি। শহীদ হয়েছে, আমরা এই পেন্টিং করার মাধ্যমে তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে চাই, তাদের অবদানটা আমরা বুঝাইতে চাই তাদের সবার কাছে, দেশের মানুষের কাছে, এবং এটা যেন চিরস্থায়ী হয় সেটার চেষ্টা করব। রাজধানীর মিরপুর, শাহবাগ, রামপুরা, যাত্রাবাড়ি, ফার্মগেট, মোহাম্মদপুর ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকার দেয়াল এখন এমন রঙিন, যেন শহীদদের তুলিতে জানানো শ্রদ্ধা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা। প্রথমে সকাল 7:15টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। সেখান থেকে প্রধান বিচারপতি কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তারা বৈষম্যহীন বাংলাদেশ করার অঙ্গীকার করেন। রবিবার এই 2 উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হ্যাঁ, তো আপনাদের এক্সপেকটেশনটা যদি আমরা ফুলফিল করে দিতে পারি, যারা এই 1-1.5 মাসে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়, এবং এটা করার উদ্দেশ্য একটাই, প্রতিজন এই দেশের প্রতিজনের অধিকার সংরক্ষণ করতে হবে, প্রতিজনকেই নিরাপত্তা দিতে হবে, প্রতিজনেই যেন তাদের মানে ইয়েতে আর্থিকভাবে সচ্ছল হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে। ওই পথটা প্রশস্ত করে দেওয়ার জন্যই আমাদের কাজ। আমরা চেষ্টা করব আমরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি, এবং এই আন্দোলনটা শিরোনামই ছিল বৈষম্য বিরোধী, এবং বিভিন্ন রকম বৈষম্য আমাদের সমাজে রয়ে গেছে। অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে, ধর্মীয় বৈষম্য, সংখ্যালঘুগত বৈষম্য, বিভিন্ন রকম বৈষম্য রয়ে গেছে। সব ক্ষেত্রেই বৈষম্য দূর হোক, এটাই আমাদের মূল মন্ত্র। মানে আমার মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি কি করব, আমি এরপরেই মিটিংয়ে বসবো, তারপরে আমি প্ল্যান করব। আমি জাতির কাছে সবার কাছে সহযোগিতা চাই, শুভেচ্ছা চাই। রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সীমিত আকারে শুরু হয়েছে অধিকাংশ থানার কার্যক্রম। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, থানার কার্যক্রম কি শুরু হয়েছে, আর সাভারের সড়কে যান চলাচলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন কি ট্রাফিক পুলিশরা? হ্যাঁ তৌসিয়া, আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু সাভার মডেল থানার সামনে। আপনাকে দেখাতে চাই এই সাভার মডেল থানায় কিন্তু এখানে গত 5 তারিখে কিন্তু এখানে অগ্নিসংযোগ করা হয়েছিল, এবং তারপর থেকে মডেল থানার কিন্তু এই দায়িত্বটা কিন্তু সেনাবাহিনী যে এখানে সদস্য রয়েছে তারা নিয়েছে। এবং আজকে আমরা জানতে পেরেছি এই ঢাকা জেলা পুলিশ যিনি এখন সাভার উপজেলা পরিষদে রয়েছে সেখানে তার একটি মিটিং করছেন, তারপরে কিন্তু এই সাভার মডেল থানার দায়িত্ব নেবেন। এবং সেই সাথে ট্রাফিকের যে ব্যবস্থাপনার কথাটি বলছিলেন, সেখানে কিন্তু এই ঢাকা জেলা পুলিশেরই অন্তর্গত এই ট্রাফিক উত্তর বিভাগ, তারা একসাথে এই থানা থেকে হয়তো তারা ট্রাফিকের বিভাগে তারা যাবে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ট্রাফিকের যে দায়িত্বটা সেটাও কিন্তু শিক্ষার্থীরা আজও পালন করছে। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের যারা ছাত্র রয়েছে তারা কিন্তু এই থানার সামনে তারা এখানে মাইকিং করছে, পুলিশ জনগণের বন্ধু, যাতে পুলিশদের আর এখানে কোনো আক্রমণ করা না হয়, পুলিশ যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই বিষয়টি কিন্তু এখানে যারা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তারা রয়েছে। আমরা দেখতে পেয়েছি তারা সকাল থেকে এখানে মাইকিং করছে, এবং মাইকিং করে তারা সাধারণ জনগণকে পুলিশের প্রতি আস্থা আনার ব্যাপারটি তারা বলছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, থানার কার্যক্রম বন্ধ থাকাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু অনেক ভুক্তভোগী তারা কিন্তু থানার ঘেটে তারা আসছেন এবং তারা এখান থেকে ফিরে যাচ্ছেন। এবং বিগত কয়েকদিন এই চিত্র আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে তারা বিভিন্ন পরামর্শ নিয়ে তারা ফিরে যাচ্ছেন। এবং আরেকটি বিষয়, এই সাভার মডেল থানার পাশাপাশি কিন্তু আশুলিয়া থানা এবং ধামরাই থানাও কিন্তু সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল। এবং গতকালকে ধামরাই থানার সেখানে
পুলিশরা তারা এসে তারা কার্যক্রম শুরু করেছে এবং আসলে তারা কিন্তু আরো কয়েকদিন আগে থেকেই সেখানে কার্যক্রম শুরু হয়েছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাভারের এই মডেল থানা এবং এই যে ট্রাফিক বিভাগের এই ব্যবস্থাগুলো আস্তে আস্তে এখানে একটি মানে ভালো পর্যায়ে চলে আসছেন। তো এই ছিল আমার কাছে এই সাভার থানার সামনে থেকে সর্বশেষ। সহকর্মী এম এ হালিম জানাচ্ছিলেন সাভার থেকে। অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম ভূমিকা রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম নিপীড়ন চালায়। এ সময় নিজের ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন অধ্যাপক আবু তাহের। সে কারণে শেখ হাসিনার সরকারের পতনের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে রবিবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সে দাবির মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি সেতুর অভাবে কৃষি পণ্য পরিবহন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন পটুয়াখালীর কলাপাড়ার চাষিরা। শুধু কৃষকই নন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় দুর্ভোগে দিন পার করছেন ৮টি গ্রামের অন্তত ১০,০০০ মানুষ। সবজি পল্লী নামে পরিচিত পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরপাড়া গ্রাম, কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে এই গ্রামে উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেন না চাষিরা। ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে না, তারপর কৃষি পণ্য নিয়ে আমাদের অনেক ভোগান্তিতে করতে হয়। আমাদের সমস্যা কৃষি সঠিক সময় বাজারজাত করতে পারি না। সমস্যার সমাধানে স্থানীয়রা নিজ উদ্যোগে ড্রাম ও কাঠ দিয়ে পাখিমারা খালের উপর একটি ভাসমান সেতু নির্মাণ করলেও সেটি বেশি দিন টেকেনি। কৃষি পণ্য বাজারজাত তো দূরের কথা, নড়বড়ে এই সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়ভাবে ব্রিজটি ভাসমানভাবে বানাইছি, কিন্তু বর্তমানে বৃষ্টির অবস্থা খারাপ, এই ব্রিজে সাইকেল নিয়ে যাওয়া যায় না। ২০১৪ সালে পাখিমারা খালের উপর এলজিইডির তত্ত্বাবধানে একটি সেতু নির্মাণ করা হয়। তবে মাত্র ৬ বছর পর সেতুটি ভেঙে গেলে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৮ গ্রামের ১০,০০০ মানুষ। কৃষি কাজ ঠিকমতো যাতায়াত করতে পারে না, বাজারজাত করতে পারে না, এই জন্য অনেক মানুষে কৃষি কাজ আজকে ছেড়ে দিয়েছে। জন্য অনেক মালামাল নষ্ট হয়, পচে যায় এবং দর কম পাই। সেতু নির্মাণ প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থায়ী ব্রিজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা যতদূর শুনেছি প্রস্তাব অনুমোদন হয়ে যাবে শীঘ্রই, এবং প্রস্তাব অনুমোদন হলে সেখানে যথারীতি স্থায়ী ব্রিজ হবে। দ্রুত সময়ের মধ্যে এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এই প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাস বলছে নতুন আলোচনার নামে ইসরায়েল সময় ক্ষেপণ করবে। তাই আগের যুদ্ধবিরতির আলোচনার ভিত্তিতে একটি পরিকল্পনা উপস্থাপন করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় তারা। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গত ৩১ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন সেটির উপর ভিত্তি করে পরিকল্পনা চায় তারা। এদিকে যুদ্ধের পুরোপুরি অবসান চায় বলে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার বার্তা পাঠিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলোকে। গাজায় ১০ মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৪০,০০০ ছাড়িয়েছে। খেলার খবর। জমকালো আয়োজনে শেষ হলো প্যারিস অলিম্পিক। 40টি করে স্বর্ণ নিয়ে সমতায় থাকলেও মোট পদক সংখ্যায় এগিয়ে থেকে চীনকে পেছনে ফেলে শীর্ষে যুক্তরাষ্ট্র। গতরাতে অনুষ্ঠিত সমাপনীতে নিজ নিজ দেশের পতাকা নিয়ে পার্ক ডি প্রিন্সেস প্রদক্ষিণ করেন অ্যাথলেটরা। ছিল সবগুলো দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও। ফরাসি ব্যান্ড দল ফিনিক্সের সুরের মূর্ছনায় মেতে ওঠেন অংশগ্রহণকারী অ্যাথলেট ও দর্শকরা। 32টি খেলায় মোট 329টি ইভেন্টের পরও শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পদক তালিকার শীর্ষ দেশকে পেতে। শেষ ইভেন্ট ছিল মহিলাদের বাস্কেটবল ফাইনাল। আয়োজক ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্তর বিশেষ সংবাদ দেখবেন দুপুর 2টায়। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।